একটু অবসর জীবন কথা তোমার ইতিহাসের পাতায় রাজকন্যার আড়ম্বর চিরকালীন। এই আড়ম্বরের চাকচিক্যে যেন বাকি সব নিতান্তরে সাদা ভরা। সব শহরের মনেই লুকিয়ে থাকে অনেক গল্প, যার খোঁজ ইতিহাস রাখে না। ৩০০ বছরের পুরনো কলকাতার মতো আভিজাত্য না থাকলেও রত্নেশ্বর রায়চৌধুরীদের হাতে প্রথম হাতে খড়ি হয়েছিল এমন একটি ছাপোষা শহরে, যার নাম আমার আপনার সবার প্রিয় উত্তরপাড়া। কালের যাত্রার শুনতে পাওয়া যায় না, কিন্তু তার নিত্য নিরুদ্দেশ রথের চক্র চিহ্ন ধারণ করে গড়ে ওঠে ইতিহাস। নিরবধিকালের প্রবাহ বিশেষ স্থান ও পাত্রকে আশ্রয় করে নির্দিষ্ট রূপ লাভ হয়। এইভাবে ব্যাপক অর্থে দেশ ও জাতি এবং সংকীর্ণ অর্থে কোনো বিশেষ অঞ্চলকে অবলম্বন করে প্রকাশ পায় জাতীয় ও আঞ্চলিক ইতিহাস। এইরূপ প্রেক্ষাপটে উত্তরপাড়া অমরেন্দ্র বিদ্যাপীঠের ছাত্রবৃন্দের পক্ষ থেকে আজকের নিবেদন বালির উত্তরপাড়া থেকে উত্তরকালে নিজস্ব পরিচয় তীব্র হয়ে ওঠা আজকের উত্তরপাড়া। আদিম উত্তরপাড়া ছিল বালি গ্রামের মধ্যে নিহিত। কখনো তার স্বতন্ত্র আত্মপ্রকাশ ঘটেনি। বালির উত্তরাংশে যারা বসবাস করত তারা তখনকার দিনে সমাজের নিম্ন সম্প্রদায়ের লোক ছিল। জাতিতে জেলে, মালক, মাঝি প্রভৃতির অন্তর্ভুক্ত। এদের জীবিকা ছিল মাছ ধরা ও জাল বোনা। মাছ ধরা বা জাল বোনা ছাড়াও দস্যুবৃত্তি ও ডাকাতি ছিল তাদের পেশা। গ্রামের একদম উত্তর দিক অর্থাৎ বর্তমানে বালিখাল সংলগ্ন উত্তরপাড়ার অঞ্চলটি ছিল উঁচু নিচু জমি, বাঁশবন, জলাতে পরিপূর্ণ। বসতি ছিল খুবই কম, আর সেই সুযোগ নিয়ে বালিখাল ছিল ডাকাতদের স্বর্গরাজ্য। সন্ধ্যে নামলে ডুব পড়তে যেত গ্রামের মানুষগুলো। বৈদ্যবাড়ি থেকে বালিখাল হয়ে গঙ্গার বুক চিরে এক বিস্তীর্ণ অঞ্চলে ছিল এদের রাজত্ব। ডাকাত দলের সর্দার ছিল রত্না ডাকাত, ওরফে রত্না পাখি। ডাকাতি করে রত্না মানে বাঁশের লম্বা দুজনে লাঠির সাহায্যে ৬ গতিতে গা হারাতে পারত বলে এইরূপ নামকরণ হয়েছিল তার। ২৪ পরগনা জেলার গঙ্গার পূর্ব দিকে চারক গ্রামের সন্নিহিত গাজী গ্রামে বসবাস করতে সাবর্ণ রায়চৌধুরী বংশের প্রখ্যাত ব্যক্তি রত্নেশ্বর রায়চৌধুরী। বসো, দেখতে হবে বেশিক্ষণ নয়।
পরিবারবর্গ সহ পালকি যোগে চাণকে এসে গঙ্গা স্নান ও পূজা পাঠ সেরে গৃহে ফিরতে। কিন্তু 1709 সালে দেখা দিল এক বিপত্তি। ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি জব চান্ডক সাহেব 1690 সালে কলকাতায় বাণিজ্য কুটির স্থাপন করেন। তিনি অবসর বিনোদনের জন্য কলকাতা থেকে 6 মাইল উত্তরে চাণকের নিকটস্থ গ্রামে পল্লী নিবাস নির্মাণ করে কলকাতা সুরক্ষার জন্য একটি ছাউনিও সেখানে স্থাপন করলেন, যা বর্তমানে ব্যারাকপুর সেনানিবাস নামে পরিচিত। রত্নেশ্বরের বাসস্থানের কাছে এই রক্ষীদের বসবাস তার কাছে বাঞ্ছনীয় ছিল না, তাই এর প্রতিকারের জন্য তিনি গান্ধীগ্রাম ত্যাগের সংকল্প নেন। তখন সপ্তগ্রাম ত্রিবেণী থেকে শ্রীরামপুর পর্যন্ত গঙ্গা তীরের পশ্চিম ভূভাগে পর্তুগিজ, ইংরেজ, সিনেমার, ফরাসি এবং ওলন্দাজ বণিকদের উপনিবেশ স্থাপিত হয়েছে। এজন্য এই দিকে দৃষ্টি নিক্ষেপ না করে তিনি বালি গ্রামের দিকে সন্ধান করতে লাগলেন এবং বালির উত্তরাংশকে তার ভবিষ্যৎ বংশধরদের উপযোগী করার কথা চিন্তা করলেন। এখানে তো আবার মিশনারিরা আছে না, চল চল এগিয়ে চল আবার। ঠিক আছে বাবু। আমরা এখন কোথায় এলাম? এখন আমরা এলাম বাড়ির উত্তরপাড়া। কি উত্তরপাড়া? কি বলিস কি? তো বাপের জন্মে নাম শুনিনি? হ্যাঁ, তুই তো এইসব দিকগুলো সব জানিস, তা এদিকে আমার মতো কেউ আগে আসেনি তো? না না বাবু, মানে আপনার মতো আগে কেউ আসে। জায়গাটাও দেখে মনে হচ্ছে বেশ ফাঁকাই। না, চল চল বাড়ি নিয়ে চল। ঠিক আছে বাবু। তৎকালীন 24 পরগনা জেলার চাটগ্রাম সংলগ্ন গাড়িগ্রাম থেকে নৌকাযোগে উত্তরপাড়া এসে বসতি স্থাপন করে। জানা যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির সৈন্যদের সঙ্গে
শ্যাওড়াফুলের জমিদারের থেকে এই জমিটি বিনিময় করেন। তার বাড়ির নাম ছিল সাবর্ণ খাবারি। 19 শতকে সেই নাম পরিবর্তন করে রাখা হয় সাবর্ণ ভিটা। নমস্কার শ্যামবিলাস, নমস্কার। আরে, এই যে রত্নেশ্বর বাবু, নমস্কার। আপনার সব কুশল মঙ্গল তো? আপাতত আমার তো সব কুশলই চলছে। আপনি বলুন, আমারও সব কুশল মঙ্গলই চলছে। আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন। না না, আজকে বসবো না, আজকে বড় তাড়াহুড়োয় আছি। তা বলছিলাম কি, বলে ফেলুন। বলছিলাম আমার কাছে এই গাদি গ্রামের দায়িত্বটা নেওয়া বড় দুষ্কর হয়ে পড়ছে। আপনি যদি অনুগ্রহ করে এই গাদি গ্রামের দায়িত্বটা গ্রহণ করেন, আমি বিশেষ বাধিত হতাম। সিনেমায় আপনার এই আদিগ্রামের দায়িত্ব আমি গ্রহণ করলাম। আর আমি বাড়ির উত্তর অংশে জায়গাটাকে আপনারা কি বলেন যেন? উত্তরপাড়া? হ্যাঁ, ওতরপাড়া। ওই ওতরপাড়ার অংশটা আমি নিজের কাছে নিতে চাই। আমি আপনার কাছে ইতিবাচক আশায় আসছি। রত্নেশ্বর বাবু, আপনারা সব গ্রহণ হলো। আজ থেকে বাড়ির উত্তর অংশে উত্তরপাড়ার দায়িত্ব আপনার। রত্নেশ্বর বাবু, ধন্যবাদ, ধন্যবাদ। এরপর গান্ধীগ্রাম থেকে রত্নেশ্বর রায় উত্তরপাড়ায় এসে স্থায়ীভাবে বসবাসের বন্দোবস্ত শুরু করেন। শুরু হলো স্থায়ীভাবে বসবাস। রত্নেশ্বর রায় চৌধুরী পুত্র রামজীবন রায় চৌধুরী, পুত্র রবীন্দ্র রায় চৌধুরী, পুত্র গঙ্গারাম রায় চৌধুরী, দুই পুত্র আর বেশি নেই। রাম রায় চৌধুরী এবং বেশি নেই। রামমোহন রায় চৌধুরী। এইভাবে বংশ পরম্পরায় বসবাসের ফলে বাড়ির উত্তর পল্লী নিজস্ব পরিচয় ভাস্কর হয়ে ওঠে উত্তরপাড়া নামক জনপদে। উল্লেখ্য যে 1843 সালে হাওড়া ও হুগলি পৃথক জেলারূপে গণ্য হলে বালিগ্রাম হাওড়ায় এবং উত্তরপাড়া হুগলি জেলাভুক্ত হয়। চৌধুরী পরিবারের কন্যা সন্তানদের বিবাহের জন্য বিভিন্ন সময় যথাক্রমে জড়াই বা করলগাছা থেকে চট্টোপাধ্যায় পরিবার, খড়দহ থেকে বন্দ্যোপাধ্যায় পরিবার এবং খামারগাছি থেকে মুখোপাধ্যায় পরিবারের লোকজনদের উত্তরপাড়ায় নিয়ে এসে তাদের স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা করেন। এইভাবে উত্তরপাড়া হয়ে ওঠে চ্যাটার্জি, ব্যানার্জি, মুখার্জি ও রায়চৌধুরী পরিবারের বসবাসের স্থান। লোকমুখে প্রচারিত হয় গঙ্গা নদীর পশ্চিম কূল, বারাণসীর সমতুল। এরপর শুরু হয় উত্তরপাড়ার মুখার্জি পরিবারের পথ চলা। নন্দগোপাল মুখোপাধ্যায়, পুত্র জগমোহন মুখোপাধ্যায়, পুত্র জয়কৃষ্ণ মুখোপাধ্যায়, পুত্র প্রেমমোহন মুখোপাধ্যায় এবং তার পুত্র রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায়। মুখার্জি পরিবারের উত্তর পুরুষ জয়কৃষ্ণ মুখোপাধ্যায় পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়। ইংরেজি ইস্ট ইন্ডিয়া কোম্পানির শুল্ক বিভাগে চাকরি নিয়ে উত্তরপ্রদেশে গিয়ে প্রভূত অর্থ উপার্জনে সক্ষম হন। স্বদেশে ফিরে তার সংগৃহীত অর্থ দিয়ে হুগলি ও অন্যান্য জেলায় নিলামে জমিদারি খরিদ করে জমিদারের পর্যায়ে উন্নীত হন এবং উত্তরপাড়ার উন্নয়নের কাজে রত হন। তাঁরই ঐকান্তিক প্রচেষ্টায় নির্মিত হয় 1846 সালে উত্তরপাড়া রাষ্ট্রীয় বিদ্যালয়। এই বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্বভার গ্রহণ করেন
নব্যপন্থী গোষ্ঠীর অন্যতম সদস্য নামসুল্লাহি 1852 থেকে 1856 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1851 সালে নির্মিত হয় উত্তরপাড়া দাতব্য চিকিৎসালয়, যার বর্তমান নাম উত্তরপাড়া স্টেট জেনারেল হসপিটাল। আর বেশি নয়। 1856 সালে নির্মিত হয় উত্তরপাড়া মিউনিসিপ্যালিটি। সালে নির্মিত হয় উত্তরপাড়া পাবলিক লাইব্রেরি, যার বর্তমান নাম জয়কৃষ্ণ সাধারণ গ্রন্থাগার। এইখানে শেষ জীবন অতিবাহিত করেছেন মাইকেল মধুসূদন দত্ত মহাশয়। 1887 সালে নির্মিত হয় উত্তরপাড়া কলেজ, যার বর্তমান নাম উত্তরপাড়া প্যারিমোহন কলেজ। জয়কৃষ্ণের শিক্ষা ও সমাজ সংস্কার আন্দোলন সুযোগে এক উপকথায় পরিণত হয়। তিনি তার জমিদারিতে 14টি বাংলা স্কুল এবং 10টি ইংলিশ স্কুল স্থাপন করেন। এমন মহিলা বিদ্যালয় স্থাপনের জন্য জয়কৃষ্ণ মহাশয় উদ্যোগ নেন, কিন্তু তার সেই উদ্যোগ ব্যর্থ হয়। জানাবে প্রথম মহিলা বিদ্যালয় স্থাপনের কৃতিত্ব তিনি অর্জন করবেন। বিদ্যাসাগর মহাশয় বিধবা বিবাহের সপক্ষে যে 1000 জনের স্বাক্ষর সংগ্রহ করেছিলেন, তার মধ্যে প্রথম স্বাক্ষর ছিল স্বয়ং জয়কৃষ্ণ মুখোপাধ্যায় মহাশয়। তার মহান কীর্তি এই স্বল্প সময়ের মধ্যে উপস্থাপন করা সম্ভব নয়। নমস্কার, আমি জয়কৃষ্ণ মুখোপাধ্যায়। নমস্কার জয়কৃষ্ণ বাবু। বিদ্যাসাগর মহাশয়, নমস্কার। আমি আজ এসেছি বিধবা বিবাহের জন্য স্বাক্ষর সংগ্রহ করতে। চাই আপনার স্বাক্ষর সংগ্রহ করুন। আপনাদেরই আমি স্বাক্ষর দিচ্ছি। বিবাহ তো খুবই ভালো কথা। আমিও বিধবা বিবাহেরই পক্ষে। আমি নিশ্চয়ই স্বাক্ষর করব। জয়কৃষ্ণের প্রথম পুত্র ছিলেন প্যারিমোহন মুখোপাধ্যায়। তিনিও তার শিক্ষার যোগ্য উত্তরাধিকারী ছিলেন। তার অন্যতম অবদান হল উত্তরপাড়ার চিকিৎসা নির্মাণে সহায়তা এবং 1916 খ্রিস্টাব্দে উত্তরপাড়ার থানা প্রতিষ্ঠা। শিকাগো ধর্ম মহা সম্মেলন নিয়ে প্রত্যাগত স্বামী বিবেকানন্দের কলকাতা সম্বর্ধনা সভায় মুখ্য বক্তা ছিলেন প্যারিমোহন মুখার্জি। দেশের স্বাধীনতা আন্দোলনে উত্তরপাড়ার ভূমিকা গৌরবময় এবং এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেন অমরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। তার মাধ্যমে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বিপিন চন্দ্র পাল, ঋষি অরবিন্দ এবং বাকালকে প্রমুখ নেতৃবৃন্দের সঙ্গে উত্তরপাড়ার প্রত্যক্ষ সংযোগ করেন। প্যারিমোহনের জ্যেষ্ঠ পুত্র রাজেন্দ্রনাথ, যিনি মিষ্টি বাবু নামে পরিচিত, স্বাধীনতা আন্দোলনেও তার অবদান চিরস্মরণীয়। যুগান্তর দল বিচারক চিৎপটকে হত্যার জন্য বিহারের মুজাফফরপুরে 20 জনকে পাঠিয়েছিলেন ক্ষুদিরাম এবং প্রফুল্ল চাকী। তাদের পথ খরচের জন্য 300 টাকা মুক্তিবাবু অমরেন্দ্রনাথের সাথে তুলে দিয়েছিলেন। আমি রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায়।
নমস্কার অমরেন্দ্রনাথ বাবু। আজকে এমন কিছু নয়, তবে বিরাম ঘোষ আর প্রফুল্ল চাকরির সম্পর্ক যাত্রা উপলক্ষে আমি আপনার কাছ থেকে 300 টাকা অনুদান আশা করি। নিশ্চয়ই আপনাকে অসংখ্য ধন্যবাদ রাজেন্দ্র বাবু। কত নারী দিল শিশির শিবিউল লেখা থাকে আর পাশে, কত মাথা দিল হৃদয় মুক্তি, কত মন দিল সেবা বিয়ের স্মৃতি স্তম্ভের গায়ে লিখিয়া রেখে দেওয়া। এইরকম এক অনালোকিত অলিখিত নারী হলেন উত্তরপাড়ার নদীপাড়া যিনি সম্পর্কে 1915 খ্রিস্টাব্দে আলিপুর জেলে বন্দী বিপ্লবী রামচন্দ্র মজুমদারের কাছ থেকে গোপন তথ্য আনার জন্য ওই বন্দীর স্ত্রী পরিচয় দিয়ে তার প্রাণ হাসিল করেন। একজন বিধবা হিন্দু মহিলার প্রতি এই প্রদর্শনী তা সত্যি অকল্পনীয়। যদি তা পলাতক বিপ্লবীদের নিরাপদ আশ্রয়ের স্থান ছিলেন এই পিসিমা। এই পিসিমার আশ্রয়ে ছিলেন মাস্টার সূর্য সেন, লোকনাথ কর, গণেশ ঘোষ, এমনকি বাঙালি বাংলার তিনি একমাত্র মহিলা যিনি ছিলেন প্রথম মহিলা রাষ্ট্রপতি। তারা 21 দিন অনশন করেছিলেন। অনশন চলাকালে বাগবাজারের সারদা মার কাছে থেকে রাখা হবে। অনশন ভঙ্গ করতে বলে এক আবেদনপত্র তিনি পাঠান, কিন্তু বর্গী সাহেব এই আবেদনপত্র তিনি তাকে খেলাধুলার ক্ষেত্রে জাতীয়তাবাদের প্রথম পূরণ করেছিল ফুটবল খেলার মাধ্যমে। বাঙালি সেরা খেলা ফুটবলে মোহনবাগান ক্লাব 1911 সালে ব্রিটিশদের পরাজিত করে আইএফএ শিল্ড জিতে নেয়। তার অগ্রণী ছিলেন এই উত্তরপাড়ার গর্বের সন্তান মনমোহন মুখোপাধ্যায়। খ্রিস্টাব্দে যখন পৃথিবীতে পুনরায় বিশ্বযুদ্ধের দাওয়া আসতে চলেছে, তার ঠিক কিছু আগের মুহূর্তে উত্তরপাড়ার সংস্কৃতি মনস্পর্শিত গুলি দেখে মানুষ করার লক্ষ্য নিয়ে আরো একটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্ম দেয়, যার নাম উত্তরপাড়া ইংরেজি বিদ্যালয়। এটি প্রতিষ্ঠিত হয় 6ই মার্চ 1939 খ্রিস্টাব্দে। পরবর্তীকালে উত্তরপাড়ার মহান বিপ্লবী অমরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় মহাশয়ের নামানুসারে এই বিদ্যালয়ের নামকরণ করা হয় উত্তরপাড়া অমরেন্দ্র বিদ্যালয়। যে মহান লক্ষ্যকে সামনে রেখে এই বিদ্যাপীঠের জন্ম হয়েছিল তা আজ চিরন্তন এবং সাক্ষাৎ প্রবাহের প্রবাহমান। এই বিদ্যাপীঠের বহু কৃষি ছাত্র দেশের বিশ্ববিদ্যালয়ে সুপ্রতিষ্ঠিত। সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান, প্রযুক্তি, এমনকি শিল্পকলা প্রভৃতি সকল ক্ষেত্রে উৎকর্ষ ধারার সঙ্গে যুক্ত হয়েছে। যন্ত্রযান্ত্রিক উন্নয়নের সাফল্যের অন্যতম কাণ্ডারি প্রযুক্তি জয়ন্ত লাহার নাম, যিনি উত্তরপাড়ার এক কৃষি সন্তান। এছাড়াও উত্তরপাড়ার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইনভেস্টমেন্ট প্রজেক্ট বিশ্বে শীর্ষস্থান লাভ করেছে আমাদের উত্তরপাড়া পৌরসভা হিসেবে। এবং
আমাদের